নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ধৌলাগিরি বেস ক্যাম্প ট্রেকের গল্প। তবে হ্যাঁ, প্রথমেই বলে রাখি, এই ট্রেকটি কিন্তু আমি করিনি। আমার হাজব্যান্ড বিশ্বদীপ এবং তার বন্ধুরা মিলে এই ট্রেকটি করেছে। বিশ্বদীপ যে ট্রেকগুলি করে সেগুলি বেশিরভাগই উইদাউট গাইড পোর্টারে করে। এর জন্য দরকার একটা প্রপার প্ল্যান, যা সে অনেকদিন আগে থেকেই প্রচুর বই, ম্যাপ, গুগল, ইউটিউবে বিভিন্ন ব্লগ এবং অবশ্যই সিনিয়র দাদাদের সাথে আলোচনা করে এই প্ল্যানগুলি তৈরি করে। এই ট্রেকের প্রধান লক্ষ্য ছিল যে নিজেরা মিলেই কিভাবে ট্রেকটিকে সুসম্পন্ন করা যায়। অর্থাৎ এই 5 জনই নিজেরাই নিজেদের মালপত্র বহন করবে, 5 জন মিলেই পথ খুঁজে এগিয়ে চলবে, নিজেরাই টেন্ট পাতবে, জল আনবে, রান্না করবে ইত্যাদি সমস্ত কাজ। নির্দিষ্ট দিনে ট্রেন ধরে রক্সোল পৌঁছে সকলে বর্ডার ক্রস করে চলে যায় বীরগঞ্জ বাস স্ট্যান্ডে। সেখান থেকে একঘেয়ে দীর্ঘ বাস যাত্রা শেষ করে যখন পোখরার পৃথ্বীচক বাস স্ট্যান্ডে পৌঁছায়, তখন গোটা তিনেক হোটেল আর লজ ছাড়া বাকি সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। পরদিন সকালে বাস ধরে বেনি হয়ে যখন দারবাং পৌঁছায়, তখন ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে। এই দারবাং থেকেই গতানুগতিক পথে ধারাপানি, শিবাং, মুড়ি হয়ে সাধারণত ধৌলাগিরি সার্কিট ট্রেকটি হয়, কিন্তু ওরা তখন খামলা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দারবাং থেকে খামলা পর্যন্ত যাওয়ার জন্য যে গাড়িটি ঠিক করে, কিছুটা পথ গেলেও রাস্তা খারাপ হওয়ার কারণে আর এগোতে রাজি হয়নি। অগত্যা বাকি পথ হেঁটেই পৌঁছতে হয়। ওই গ্রামেরই একটি বাড়িতে সেদিন রাত্রে থাকার ব্যবস্থা হয়। পরদিন ট্রেক করে খামলা থেকে বোঘারা পৌঁছানো। 9 কিলোমিটার এই ডিস্টেন্স যেতে সময় লেগেছিল প্রায় 8.5 ঘন্টা। পরদিন দুপুরের ঠিক আগে চারিদিক কালো মেঘে ঢেকে যাওয়ায় আর এই বেশি দূর না এগিয়ে লিপসিবা নামে একটি ছোট্ট জায়গায় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সকালে আকাশ বেশ পরিষ্কার থাকায় কফি আর আলু কাবলি নিয়ে ব্রেকফাস্ট করে খুব সকাল সকালই ট্রেকটা শুরু করে দেওয়া হয়। পরদিনের গন্তব্য টিলিত্রে। মাঝে দোভান বলে জায়গাটি পড়ে। জায়গাটি অতি সুন্দর। এখানে কিছু সময় বসে বিশ্রাম করে নেওয়া হয়। এখানেই বানানো হয় লেবু জল, মুড়ি মাখা আর ছাতু। টিলিটারে যখন পৌঁছানো হয়, তখন চারিদিক আবার কালো মেঘে ঢেকে গেছে। সেদিনকার মতন সেখানেই ট্রেকটি কমপ্লিট করা হয়। পরদিন সকালে যেতে হবে ইটালিয়ান বেস ক্যাম্প। গত কয়েকদিনের মতন সেদিনকার রাস্তা গেছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এরপর সালাগাড়ি জায়গাটি অতিক্রম করার পর জঙ্গলের ঘনত্ব ক্রমশ কমতে থাকে। ইটালিয়ান বেস ক্যাম্পে যখন সবাই পৌঁছালো, তখন দেখলো বিদেশিদের টেন্ট পাতা আছে। এই ইটালিয়ান বেস ক্যাম্পের অবস্থানটি এমন দেখে মনে হচ্ছিল যেন ঠিক স্টেডিয়ামের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। এই ইটালিয়ান বেস ক্যাম্প পৌঁছতে সময় লেগেছিল কম বেশি 7 ঘন্টার মতো। এখানে থাকা ও খাওয়ার খরচ তুলনামূলক একটু কস্টলি। প্রায় 1500 টাকা খরচ হয়েছিল পার হেড। সকালে উঠে এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখতে কার না ভালো লাগে। টেন্টের চালে দেখুন বরফ জমে গেছে। পাহাড়ে পথ চলা শারীরিকভাবে কষ্টকর হলেও এখানকার মনোমুগ্ধকর পরিবেশ যেন এক অসাধারণ মানসিক শান্তি এনে দেয়, সব কষ্টকে ভুলিয়ে দেয়। আজকের গন্তব্য 6.5 কিলোমিটার দূরে অবস্থিত গ্লেসিয়ার ক্যাম্প। ইটালিয়ান বেস ক্যাম্প থেকে সকালে বেরিয়ে মায়াগদি নদী অতিক্রম করার পর শুরু হয় তীব্র চড়াই পথ। তবে একবার উপরে উঠে গেলে রাস্তা অনেকটাই সহজ হয়ে যায়। শোনা যায় মায়াগদি নদীর ওপর দিয়ে এই জায়গাটি নাকি প্রতি বছর নতুন করে রাস্তা তৈরি করতে হয়।
প্রচণ্ড চড়াই রাস্তা অতিক্রম করতে করতে কখন যেন বেলা গড়িয়ে যায়। প্রায় 8 ঘন্টা পর এসে পৌঁছায় গ্লেসিয়ার ক্যাম্পে। গ্লেসিয়ার ক্যাম্পে পৌঁছানোর পর মনে হয় জায়গাটির নাম গ্লেসিয়ার ক্যাম্পের বদলে বোল্ডার ক্যাম্পও হতে পারত। হাজার হাজার বোল্ডারের মাঝে কোনো রকমে একটু সামান্য জায়গা খুঁজে 2টো টেন্ট পেতে নেওয়া হয়। এরপর বিশ্বদীপ বাদে দলের বাকি সদস্যরা যায় জলের সন্ধানে। আর বিশ্বদীপ টেন্ট পাহারা দিতে দিতে ভাবে যে কখন সবাই এসে দারুণ করে মুড়ি মাখবে আর একটু কফি বানিয়ে কফি আর মুড়ি মাখা খাবে। রাতটা কিছুটা টেনশনেই কাটিয়েছিল সকলে, কারণ পরদিন যে ধৌলাগিরি বেস ক্যাম্প যাওয়ার দিন। পরদিন হাজার হাজার বোল্ডারের মধ্যে দিয়ে সতর্কভাবে সকলে বেস ক্যাম্পের উদ্দেশ্যে চলতে থাকে। কিছু দূরে হালকা নীল রঙের বরফের মাঝে বিরাট বিরাট সব ফাটল দেখা যাচ্ছিল। দলের কিছু সদস্য আগেই বেস ক্যাম্পে পৌঁছে গিয়ে টেন্ট পেতে ফেলেছে। পরে বাকিরা একসঙ্গে হলে একসাথে জাতীয় পতাকা হাতে ছবি তোলা হয়। এই ধৌলাগিরি বেস ক্যাম্পের উচ্চতা 4748 মিটার। সময় লেগেছিল প্রায় 7 ঘন্টার মতো। সেই দিন সারা রাত মাঝে মধ্যেই বৃষ্টির সাথে বরফ পড়েছে। স্বাভাবিক কারণেই দলের প্রত্যেকেরই রাত বেশ চিন্তায় কেটেছে, কিন্তু সকালবেলা চারিদিক শান্ত, মনোরম, ঝকঝকে। ওই দিন ছিল ফ্রেঞ্চ পাস অতিক্রম করে হিডেন ভ্যালি যাওয়ার দিন। উচ্চতা ও অক্সিজেনের ব্যস্তানুপাতিক সমীকরণে সকলের পথ চলা বেশ ধীর গতিতে চলছে। তার মধ্যে আবার বিশ্বদীপের পায়ে ক্র্যাম্প ধরায় সে ছিল সবার পিছনে। দূর থেকে বিষয়টি লক্ষ্য করে দলের 2 বাকি সদস্য এগিয়ে এসে তাদের হাত থেকে 2টি নিয়ে পাসের উপরে পৌঁছে দেয়। এই পাসের উপর থেকে সীতা চুরচুরে, মুকুট হিমাল, টুকুচে, ধৌলাগিরির রেঞ্জ সহ আরো অনেক পাহাড়কে মন ভরে সবাই দেখে নিয়েছিল। ফ্রেঞ্চ পাসে কিছুটা সময় কাটিয়ে এরপর হিডেন ভ্যালি নামক স্বর্গের উদ্যানের উদ্দেশ্যে সকলে রওনা হয়। এই হিডেন ভ্যালির উচ্চতা 5150 মিটার। সাড়ে 4টে বাজে। হিডেন ভ্যালিতে আমাদের ক্যাম্প আপাতত রেডি হয়েছে। যদিও ঠিক হিডেন ভ্যালি ক্যাম্প সাইট যেখানে আমরা অত দূর যেতে পারিনি আজকে। আসলে সারাদিন জল না পেয়ে সবাই এতটাই টায়ার্ড ছিলাম যে একটু আগেই ক্যাম্প করে দিলাম। তবে জায়গাটা একেবারে স্বর্গের মতো সুন্দর। সত্যি কথা বলতে কি, এই হিডেন ভ্যালি ছিল আমাদের এই ট্রেকের মেন অ্যাট্রাকশন। প্রকৃতি 2 হাত উজাড় করে আমাদের আশা পূরণ করে দিয়েছে। একমাত্র হাওয়াটা ছাড়া বাকি সবকিছুই ঝাক্কাস। প্রচণ্ড ঠান্ডায় সেদিন কারোরই রাতে ভালো ঘুম হয়নি। তাদের সাথে থাকা জল বরফের চাইতে পরিণত হয়েছিল। যত দ্রুত সম্ভব থাপা পাস ও বাতাসি দ্বারা পার হয়ে যাবে, সিনিয়র দাদাদের বলা এই সাবধানবাণী তাদের সবসময় মনে ছিল। তাই ভোর রাতে উঠে বরফ গলিয়ে, চা বানিয়ে, টেন্ট গুটিয়ে থাপা পাসের উদ্দেশ্যে সকাল 6:30টার মধ্যে সকলে বেরিয়ে পড়ে। সকাল 8:35 দিবাকর মেমোরিয়াল এক্সপ্লোরার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ফ্রেঞ্চ পাস পার করে এখন থাপা পাস বা ধামপুস পাসের শীর্ষে উঠে এসেছি। এর জন্যে প্রথমেই ধন্যবাদ দিতে চাই বিশ্বদীপকে, আমার পুরনো সঙ্গী সন্দীপ দাকে এবং সঙ্গে আসা 2 পোর্টার প্রীতম আর পার্থকে। আমরা নামে কোনো গাইড পোর্টার ছাড়া এসেছি,
কিন্তু এরা দুজন একদম পোটারেরই কাজ করেছে। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আজকে 31 তারিখ মঙ্গলবার, আমরা 21 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল গাইড এবং পোটার ছাড়া টোটাল এই ধলাগিরি সার্কিট ট্রেকটা করার। তো আমাদের সঙ্গে আমরা টোটাল 5 জন মেম্বার আছি। প্রথমেই আমি প্রীতমকে ডেকে নেবো। প্রীতমের দিকে এসো। তোমার এই যে 21 তারিখ বাড়ি থেকে বেরিয়ে আজকে 31 তারিখ, এই কদিনে তোমার অভিজ্ঞতা একটু বলো, কেমন লাগলো? অভিজ্ঞতা বলতে দাদার সাথে এটা আমার দ্বিতীয় ট্রেক নেপালের। আর ট্রেক মানে একটু কষ্ট তো হবেই, তবে কষ্টের পরে যে এই পাশে উঠে এসেছি, ধামপুস পাশে, এর থেকে বড় কিছু হতে পারে না। মানে এর সম্পূর্ণ কৃতিত্ব দাদারই প্ল্যানিং, দাদাই মানে সবকিছু করেছে। আমরা শুধু দাদার পথ ধরে হেঁটেছি। খুব সুন্দর অভিজ্ঞতা, ভোলার নয়, সত্যি স্মরণীয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমার 5 জনের মধ্যে 2 জন ভাই, একজন দাদা, একজন বন্ধু আছে। তো এক ভাইয়ের কথা আপনারা শুনলেন, এবার আমি দাদাকে ডাকবো। সন্দীপ দা, একটু এসো। তোমার অভিজ্ঞতা তুমি একটু আমাদের সঙ্গে শেয়ার করো, কেমন লাগলো বলো? আমার অভিজ্ঞতা, তোমার সাথে যা এতটা পথ আসতে পেরেছি, তোমার এত সুন্দর প্ল্যানে এই এত সুন্দর অভিযানটা করতে পেরেছি, তার জন্য সত্যি কৃতজ্ঞ তোমার প্রতি। আমি চিন্তাই করতে পারিনি যে এইরকম একটা মানে উইদাউট পোটার, উইদাউট গাইড নিজেরা এইভাবে অভিযানটা সফল হতে পারবে, তার জন্য কৃতিত্ব তোমার বেশি। না, সন্দীপ দা সিনিয়র মোস্ট মেম্বার, তাছাড়াও কিন্তু লোড ক্যারি করার ক্ষেত্রে ওনার কোনো ছাড় ছিল না। টোটাল সব লোড কিন্তু উনিও ক্যারি করেছেন। আচ্ছা, এবার বন্ধু আমি সন্দীপনকে রাখবো। সন্দীপনকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আপনারা সবাই চেনেন। সন্দীপন, তোমার অভিজ্ঞতা একটু বলো। বিশ্বদ্বীপের সাথে পরিচয় অনেক দিনের, কিন্তু হাঁটার সুযোগ এই প্রথমবার হলো। বস্তুত এই প্রোগ্রামটা গত বছরই ছিল আমাদের পুজোর পরে, কিন্তু আমার এক ব্যক্তিগত সমস্যার জন্য একেবারে, এবং আবহাওয়া খারাপ ছিল গত না বছর। সেটা পরের কথা, একদম আমার ব্যক্তিগত সমস্যার জন্য ট্রেন ধরার 2 ঘন্টা আগে প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছিল। ফলে এবছর আবার যখন বিশ্বদ্বীপ আমাকে ডাকলো, আমি সত্যি সত্যি খুব আনন্দ পেয়েছিলাম। একটা অপরাধ বোধ কাজ করছিল, সেটা কেটে গেল। এবং সত্যি সত্যি সমস্ত ট্রেকেই কিছু কিছু শেখা যায়। তা আমি এই ট্রেকটায় একটু নিজেকে চেনার চেষ্টা করেছিলাম যে এইভাবে সম্ভব কিনা। বিশ্বদ্বীপ তো এতে অভিজ্ঞ, ওর গাইড পোটার নেয় না, কিন্তু দেখলাম যে খুব ভালোভাবেই আমরা একটু সাহস করে এগোতে পারলে এবং প্রপার যদি প্ল্যানিং থাকে, যেটা ওর রয়েছে, সেই প্ল্যানিংকে যদি ফলো করা যায় খুব ভালোভাবেই হয়। এবং আরও একটা কথা, এত চাপমুক্ত হয়ে ট্রেকিং, এটা নিয়ে আমার দ্বিতীয়। এর আগে সঞ্জয়ের সাথে একটা কোস্টাল ট্রেকে গিয়েছিলাম, আর এইটা হচ্ছে দ্বিতীয় ট্রেক যেখানে আমার নিজের কোনো চাপ ছিল না। আমার চাপ একটাই ছিল, লোডটাকে ক্যারি করা, এটাই। আর বিশ্বদ্বীপকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ সন্দীপন। আচ্ছা, এবার আরেক ভাই পার্থকে ডেকে নেবো। পার্থ, দিকে এসো। তোমার কেমন লাগলো বলো ধলাগিরি সার্কিট? ধলাগিরি সার্কিট নিয়ে বলার কিছু নেই। সন্দীপন্দা যেমন বললো, গত বছর থেকে এটা প্ল্যানিং হয়েছিল, তো এটা কোনো কারণে হয়নি। তো সেই সময় আমরা বাকি সন্দীপন্দা বাদ দিলে এখানে বাকি যারা 4 জন আছি, আমরা কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প গিয়েছিলাম। সেখানেও দাদার নেতৃত্বে খুব সুন্দর, একদম মানে কোনো সত্যি চাপমুক্ত হয়ে অভিযান মানে ট্রেকিংটা সম্পূর্ণ হয়েছিল। আর এবারেও ঠিক তাই, অসাধারণ ওয়েদার, প্ল্যানিং নিয়ে কোনো কথা হবে না। মানে পোটার গাইড ছাড়া কীভাবে যে এতটা দূর আসতে পারে একটা মানুষ এই 5 জনকে নিয়ে, এটা দাদার থেকে শিখতে হয়। আর দাদার সঙ্গে পরিচয় বলতে অনেক দিনে একটা সি বিচে ধারে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পরিচয়। তো থ্যাংকস টু বিশ্বজিৎ দা। আচ্ছা, একটা জিনিস ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে পার্থর এটা বিয়ের প্রথম বছর। বিয়ের প্রথম বছর বয়স হয়ে কোথায় হাত ধরে ঘুরবে পুজো প্যান্ডেলে, সেসব না করে ও এইসব নানা পুজো প্যান্ডেলে দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ঘুরিয়ে তারপর সপ্তমীর দিন ট্রেনে উঠেছি। খুব ভালো লাগলো। পার্থর একটা স্বপ্ন সফল হলো। একদম। ওকে, থ্যাংক ইউ। চলো, আচ্ছা, সব ট্রেকের আমাদের আজকে ট্রেক শেষ হবে, তো চাইবো সবকিছু ঠিকঠাক হোক। হোপ ফর দ্য বেস্ট। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।
থাপা পাসের ওপরে উঠে সকলে ভীষণ আনন্দ করে, এর জন্যই তো এত কষ্ট করে এত দূরে আসা। তবে পাহাড়ের উপরে উঠলে তো নামতে তো হবেই, আর এই নামার সময়ই অনেক দুর্ঘটনা ঘটে থাকে। বাতাসি দ্বারার কুখ্যাত হাওয়া এবং এখানে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনা সবকিছু মাথায় ঘুরতে থাকে। তবে দলের প্রত্যেকেই আত্মবিশ্বাসী ছিল। এরপর ইয়াকখারকা পেরিয়ে মারফাতে পৌঁছতে প্রায় রাত 8:30 বেজে যায়। পরদিন দুপুর 12টার সময় বাস ধরে পোখরাতে পৌঁছাতে রাত 8টা বেজে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটি নাইট সার্ভিস বাস ধরে চলে আসে সকলে বীরগঞ্জ এবং সেখান থেকে রক্সোলে পৌঁছায় ট্রেন ধরার জন্য। সাফল্যের আনন্দে ট্রেনে বসেই নেক্সট ট্রেকের প্ল্যান করতে করতে সকলে সুস্থভাবে বাড়ি ফিরে আসে।